স্বাধীনতার ৪৯তম বর্ষে বাংলাদেশ মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। শুদ্ধ সুরে দেশ জুড়ে গাওয়া হলো জাতীয় সঙ্গীত। বাংলাদেশকে এগিয়ে নেবে আজকের শিশুরাই, বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী। বিএনপির কারণেই ৭১-এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি, অভিযোগ হানিফের। মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করেছে ক্ষমতাসীনরা, মন্তব্য মির্জা ফখরুলের। স্বাধীনতার স্বপ্ন জনমানুষের মুক্তি এখনো অধরায় রয়ে গেছে, মত বিশেষজ্ঞদের। অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখার পাশাপাশি বৈষম্য দূর করার তাগিদ। এবং বেসরকারি খাতে মাত্র ৪ মাস মাতৃত্বকালীন ছুটি দিতেও মালিকের অনীহা, অনেকের ক্ষেত্রে বাড়ে কাজের চাপও। সরকারি খাতের সমান ছুটির পক্ষে মত নীতি নির্ধারকদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। মহান স্বাধীনতা দিবসে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। ভোর থেকেই আপামর জনতার ঢল নামে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। সবারই প্রত্যাশা বৈষম্য ঘুচিয়ে সংঘাত ভুলে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাক বাংলাদেশ। পাকিস্তানিদের শোষণ, বঞ্চনা আর পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতির গৌরব মাখা শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা। তাই তো ভোর থেকেই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আপামর জনতার ঢল নামে সাভারের জাতীয় স্মৃতিসৌধে। ফুলে ফুলে ভরে ওঠে বাঙালির গৌরবের সৌধ। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সমাজের সুবিধা বঞ্চিতরা সহ সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধা আর আবেগ নিয়ে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। তাদের প্রতি সম্মান, তাদের এই অকৃত্রিম ত্যাগ, এই ত্যাগের কারণে আজকে তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসার কারণে ফুল দিতে আসা। আমাদের অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে অনেক সমৃদ্ধ হয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর যে আদর্শ ছিল সেখানে আমরা এখনো পৌঁছতে পারিনি আর কি। স্বাধীনতার চেতনা ধারণ করে তরুণ প্রজন্ম বেড়ে উঠুক, আমরা বেড়ে উঠি। নানা প্রতিকূলতা পেরিয়ে দুর্বার গতিতে যে বাংলাদেশ এগিয়ে চলেছে সামনে, মুক্তিযুদ্ধের চেতনায় সুশাসন আর সততার পথ ধরে একদিন মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের বুকে, এমনটাই প্রত্যাশা করেন বিশিষ্টজনেরা। যেই স্বপ্ন জাতির জনক দেখতেন যে দেশের মানুষ পেট ভরে ভাত খাবে এবং আশ্রয় পাবে এবং সে তার নিজের মতো করে সে নিজকে নিয়ন্ত্রণ করবে, শাসন করবে, সেই অধিকারগুলো আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি। নতুন প্রজন্মের মধ্যে মহান মুক্তিযুদ্ধের মূল্যবোধ এবং চেতনার ক্রমবিকাশ সেটি ঘটছে এবং এটি একটি আশার জায়গা। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এগুলোই হলো সর্বোত্তম উপায়। সব যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত সহ সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে উঠবে, এমন প্রত্যয় ছিল স্মৃতির মিনারে শ্রদ্ধা জানাতে আসা সবার কণ্ঠে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এর আগে দিনের শুরুতে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও ৩ বাহিনীর প্রধানগণ। পরে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলীয় সভানেত্রী হিসেবে স্মৃতিসৌধে ফুল দেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে চলছে সমরাস্ত্র প্রদর্শনী। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ইহসান জুয়েল। সরাসরি যাচ্ছি তার কাছে। জুয়েল, রাজু, খুবই চমৎকার, মনোমুগ্ধকর একটা আয়োজন চলছে এখানে।
এই রাজধানীর প্যারেড গ্রাউন্ড, যেটি তেজগাঁও পুরনো বিমানবন্দর হিসেবে পরিচিত, সেইখানে আজ সকাল 10:30টার পরে উন্মুক্ত করে দেওয়া হয়েছে সমস্ত প্রদর্শনীটি। মূলত 24 তারিখ এটি শুরু হয়েছে প্রধানমন্ত্রী উদ্বোধনের পরে। 24 তারিখ প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন, 25 তারিখ এখানে এই সমস্ত প্রদর্শনীটি ঘুরে দেখেছেন রাষ্ট্রপতি। এরপরই আজ সকাল থেকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে হয়তো হাজার হাজার মানুষ আসলে এখানে সকাল থেকে অপেক্ষা করছে। তারা অপেক্ষা করছে এই বিভিন্ন ধরনের, এতদিন ধরে তারা হয়তো টেলিভিশনের পর্দায় কিংবা অ্যাকশন মুভিগুলোতে যে ধরনের অস্ত্রগুলো দেখেছে, সেই অস্ত্রগুলো বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী কিংবা বিমান বাহিনী যেসব সমরাস্ত্রগুলো ব্যবহার করে কিংবা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার জন্য যেসব সমরাস্ত্রগুলো রাখা হয়েছে, সেগুলো মূলত আজকের এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে এবং এই প্রদর্শনীটি চলবে আগামী 31শে মার্চ পর্যন্ত। এটি প্রত্যেকদিন সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা আছে। এছাড়া 30শে মার্চ দুপুর 12টা থেকে বিকেল 5:30 পর্যন্ত রাজধানীর স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে। আর সেদিন 31শে মার্চ দুপুর 12টা থেকে বিকেল 5:30 পর্যন্ত বিভিন্ন সামরিক বাহিনীর সদস্যদের পরিবারের সদস্যদের জন্য এটি উন্মুক্ত করা হবে। আর মূলত এখানে শুধুমাত্র সমরাস্ত্র প্রদর্শনী করা হচ্ছে তা না, একই সঙ্গে কিন্তু এখানে বিরল কিছু চিত্র প্রদর্শনীও চলছে। বিশেষ করে মহান মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন ধরনের ছবি এখানে প্রদর্শন করা হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর এখন পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনীর দক্ষতা অর্জনে যেসব কৃতিত্বগুলো রয়েছে, সেই কৃতিত্বগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে। একই সঙ্গে এখানে জাতিসংঘের শান্তি মিশনে বিভিন্ন সামরিক বাহিনী যে কৃতিত্ব অর্জন করছেন সেসব প্রদর্শনী চলছে। আর একটু আগে হয়েছে এখানকার সবচেয়ে আকর্ষণীয়, মনোমুগ্ধকর এখানকার যে উপর থেকে আকাশ থেকে এখানে প্যারাশুটে করে বিভিন্ন বাহিনীর সদস্যরা তারা নিচে জাম্প করেছেন এবং প্রত্যেকের হাতে জাতীয় পতাকা এবং নিজ নিজ বাহিনীর পতাকাগুলো ছিল, যেটি দর্শকদের খুবই নজর কেড়েছে এবং তারা মনোমুগ্ধকর দৃষ্টিতে সেটি অবলোকন করেছে। বিকেল 5:30 পর্যন্ত এই প্রদর্শনী চলবে। রাজু, এই ছিল এখানকার সবশেষ খবর। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে চলছে সমরাস্ত্র প্রদর্শনী। সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী এহসান জুয়েল। বরিশালে আনসার ভিডিপি কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের দলিল ও চিত্র প্রদর্শনী হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, ধন্যবাদ রাজু আপনাকে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বরিশালে কিন্তু মুক্তিযুদ্ধের দলিলপত্র প্রদর্শনী হচ্ছে, যেমনটি আপনি বলছিলেন। প্রতি বছরের মতো এবছরও আনসার ও ভিডিপি কার্যালয়ে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে, যদিও বরিশাল রিপোর্টার্স ইউনিটি এই প্রদর্শনীর আয়োজন করছে। একটু দর্শকদের দেখাবার চেষ্টা করছি। 2011 সাল থেকে কিন্তু এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। দর্শকরা কিন্তু এটি দেখছেন এবং বেশ এই মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার চেষ্টা করছেন। 15তম এই প্রদর্শনী স্বাধীনতা ও বিজয় দিবস, মূলত এই প্রদর্শনীটি স্বাধীনতা এবং বিজয় দিবসেই অনুষ্ঠিত হয়ে থাকে। বই ও ছবি এবং দুর্লভ প্রায় 500 আইটেম এখানে রয়েছে। এর মধ্যে হাতে লেখা সংবিধানের কপিও রয়েছে, যেটি ছাপানো। এছাড়া রয়েছে কামানের গোলার খোসা, প্রশিক্ষণে যুদ্ধের প্রশিক্ষণে ডামি রাইফেল, তারপরে সাইক্লো স্টাইল মেশিন অর্থাৎ ছাপানো মেশিন, যেটা যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল, নৌ কমান্ডোদের ব্যবহৃত লিমলেট মাইনের ভগ্নাংশ ইত্যাদি এখানে প্রদর্শিত হচ্ছে। তো এই প্রদর্শনী দেখছেন এবং যারা দর্শক রয়েছেন তারা কিন্তু এই মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার সুযোগ পাচ্ছেন। আমরা কথা বলেছিলাম এখানকার যারা আয়োজক রয়েছেন, তারা যে তথ্যটি আমাদেরকে জানিয়েছেন, মূলত শিশু কিশোর অর্থাৎ নতুন প্রজন্মকে এই সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে এই আয়োজন করা হয়। বরিশালে আজকে কিন্তু বিভিন্ন ধরনের কর্মসূচি রয়েছে এবং অনেকগুলো অনুষ্ঠান রয়েছে। এর মধ্যে এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আয়োজন। এই আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু আসলে মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মকে জানাবার একটা চেষ্টা চলছে বলে জানিয়েছেন রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে। এই আয়োজনে কিন্তু প্রচুর দর্শক প্রতি বছর আসে এবং এবারও আসছে। তো এই ছিল মোটামুটি যে মুক্তিযুদ্ধের দলিলপত্র প্রদর্শনী হচ্ছে তার সর্বশেষ তথ্য। বরিশাল থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। দিনটি সরকারি ছুটির দিন হওয়ায়
বন্দরের অভ্যন্তরেও পণ্যের লোড আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামীকাল থেকে যথারীতি বন্দরের আমদানি রপ্তানি চালু হবে। এদিকে বন্দরে আমদানি রপ্তানি সহ সব কার্যক্রম বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে হিলি কাস্টমস। পদযাত্রায় সঙ্গী হয়েছেন আমাদের রিপোর্টার ফয়সাল মোর্শেদ। এই মুহূর্তে সরাসরি যাচ্ছি তার কাছে। আপনারা জানেন যে স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। গেট দিয়ে ঢুকে 3 নম্বর গেট দিয়ে বের হয়ে নদী পথ অতিক্রম করবে। তো এই পদযাত্রায় সব ভোর থেকে রয়েছে, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয়েছে পদযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীতের মাধ্যমে। এবং এই পদযাত্রা এই মুহূর্তে প্রচুর আমরা দেখতে পাচ্ছি প্রচুর সদস্য এখানে উপস্থিত রয়েছেন। এই পদযাত্রা আসলে অভিযাত্রী নামে একটি সংগঠন শুরু করেছিল 2013 সালে এবং এরপরে 2016 সালে শুরু হওয়ার 3 বছর পরে মুক্তিযুদ্ধ জাদুঘর তারা ওই পদযাত্রা নিজেদের সঙ্গী করে নেয় এবং এই পদযাত্রা চলছে। আমরা যখন ভোরে শুরু করেছিলাম তখন এখানে বিশিষ্ট কিছু মানুষ এসেছিলেন। আমরা শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে দেখেছি, আমরা দেখেছি মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক এবং অভিনেত্রী সারা জাকে সহ আরো কিছু বিশিষ্ট নাগরিকদের আমরা দেখেছি। এবং এরপরে এই পদযাত্রা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জগন্নাথ হল হয়ে ভিসি চত্বর হয়ে তারপর ধানমন্ডি 32 নম্বর মুক্তিযুদ্ধ টাওয়ার, মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁও 60 ফিট, তারপর মিরপুর 10 নম্বর জল্লাদখানা হয়ে এখন মিরপুরে বোটানিক্যাল গার্ডেনের এখানে এসেছে। এবং এই পুরো পদযাত্রায় আমরা দেখেছি দেশাত্মবোধক গান বেজেছে এবং দেশপ্রেমে যাতে উজ্জীবিত হয় সাধারণ মানুষ। এবং এখানে যারা এসেছে বিভিন্ন নতুন প্রজন্মের লোকজন আমরা এখানে দেখতে পেয়েছি, শিশু কিশোরদের আমরা দেখতে পেয়েছি, তাদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করার জন্য দেশাত্মবোধক গান বাজানো হয়েছে এবং তারা নিজেরাও কিন্তু দেশাত্মবোধক গান গেয়ে গেয়ে সামনের দিকে তৃপ্ত শপথে তারা এগিয়ে যাচ্ছে। আমরা কথা বলেছি এখানে যারা আয়োজক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন তারা এই প্রতি বছর জুড়েই তারা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন, স্বাধীনতার দিনের জন্য, আমাদের বিজয় দিবসের জন্য, আমাদের জাতীয় দিবসের জন্য আসলে তারা অপেক্ষা করে থাকেন। জানেন যে 49তম এই স্বাধীনতার দিনে তারা বলছেন নতুন করে শপথ নেওয়ার কথা বলছেন, সকল অসঙ্গতি, সকল অপ্রাপ্তি, সকল বেদনা সবকিছু যাতে দূরীভূত হয়, একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশ যাতে গড়ে ওঠে সেজন্য তারা কাজ করবেন এবং নতুন প্রজন্মের মাঝে সেই বোধ তারা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। মিরপুর 10 নম্বরে যে জল্লাদখানা আসলে ওটা একটা বদ্ধভূমি, সেখানে প্রায় 70 জনের মৃতদেহ পাওয়া গিয়েছিল। আপনি জানেন যে পুরো 52,000 বর্গমাইলের এই বাংলা জুড়ে 1971 সালে 9 মাসে যেই নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল, ধ্বংসযজ্ঞ চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী, সেই স্মৃতিচিহ্ন তারা আসলে পুরো বাংলার জমি জুড়ে তারা রেখেছেন এবং সেই স্মৃতিচিহ্নগুলো আবিষ্কার যখন হচ্ছে এবং তারা বলছেন, যারা আয়োজক তারা বলছেন যে এই আবিষ্কারগুলো যাতে সাধারণ মানুষের কাছে যাতে আরো বেশি করে পৌঁছায় এবং এটি যাতে মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনা যাতে জাগ্রত করতে পারে, সাধারণ মানুষকে সেই চেতনা বোধে যাতে জাগ্রত করতে পারে, যে চেতনায় আসলে আগামী বাংলাদেশ এগিয়ে যাবে, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ হবে, সেই স্বপ্নের কথা তারা বলেছেন এবং সেটি বাস্তবায়নের জন্য তারা যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। রাজু, স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পদযাত্রার আয়োজন করা হয়েছে। সেই পদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মোর্শেদ। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে দেশে ফেরাতে কানাডার আদালতে করা মামলার শুনানি শেষ হয়েছে। গতকাল 4 ঘন্টা ধরে এই শুনানি চলে। কয়েকদিনের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে। এদিকে আইনি প্রক্রিয়া শেষে নূর চৌধুরীকে দেশে ফেরানোর বিষয়ে দৃঢ় প্রত্যয় জানিয়েছে কানাডায় বাংলাদেশ হাইকমিশন। কানাডা থেকে শরীফ ইকবাল চৌধুরীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সোমবার স্থানীয় সময় সকাল 9:30টায় কানাডার অন্টারিওর ফেডারেল আদালতে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরানোর লক্ষ্যে করা মামলার শুনানি শুরু হয়। নূর চৌধুরীর বিষয়ে তথ্য সরবরাহের পাশাপাশি দীর্ঘ বিতর্ক হয়। বিচারপতি ওরাইলির আদালতে বাংলাদেশের পক্ষে শুনানি করেন আইনজীবী জন টেরি। নূর চৌধুরীকে ফেরত পাঠিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কানাডার আদালত সহযোগিতা করবেন বলে প্রত্যাশা কানাডায় বাংলাদেশ হাইকমিশন ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। বঙ্গবন্ধুর যে ঘৃণ্য খুনি হত্যাকারী তার ব্যাপারে আদালত বসেছিল, মাননীয় বিচারক বলেছেন যে উনি এর পরবর্তীতে আজকে সিদ্ধান্ত উনি দেন না, পরবর্তী সময় উনি এটার উপরে সিদ্ধান্ত দেবেন। আমি একজন বাংলাদেশি হিসেবে জাতির পিতা খুনিকে দেশে ফেরত দেওয়ার এই প্রত্যাশাটা আমার সবচেয়ে বেশি, আর আমি আশা করতেই পারি। এদিকে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিকে দেশে বিচারের মুখোমুখি করতে সরকার দৃঢ় প্রত্যয়ী বলে জানান অ্যাটর্নি জেনারেল। এই সমস্ত অপরাধীদের তাদের দেশে রেখে দেওয়া আমার বিবেচনায়
মানবতা বিরোধী কাজ, এবং তারা তাকে ফেরত পাঠালেই অন্ততপক্ষে আমরা আশ্বস্ত হব, আমরা মনে করব যে আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে কানাডা একটা পদক্ষেপ নিয়েছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 12 জনের মধ্যে 2010 সালে 5 জনের সাজা কার্যকর হয়। বাকিদের মধ্যে নূর চৌধুরী কানাডায় আছে। রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয়ে রয়েছে। খুনি আব্দুর রশিদ পাকিস্তানে, শরীফুল হক ডালিম লিবিয়া অথবা জিম্বাবুয়েতে বলে ধারণা করা হয়। খুনি রিসালদার মুসলেউদ্দিন আহমেদ জার্মানিতে। আব্দুল মাজিদের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। আরেক খুনি আজিজ পাশা জিম্বাবুয়েতে পলাতক অবস্থায় মারা যায়। সময় সংবাদ, কানাডা। ঋণ খেলাপিদের মধ্যে যাদের ট্র্যাক রেকর্ড ভালো, শুধু তাদেরকেই 2% ডাউন পেমেন্টে 7% সরল সুদে পুনরায় ঋণ দেবে সরকার। গতকাল বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গে বৈঠক শেষে একথা জানান অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। মন্ত্রী জানান, 1 মে থেকে বকেয়া ঋণ আদায়েও কার্যকর হবে এই নির্দেশনা। যারা ভালো ঋণ গ্রহীতা তাদের ইন্টারেস্ট রেট আমরা কমাই দিচ্ছি। তাদের ডাউন পেমেন্ট হবে 2%। তা 2% তাদের যা ঋণের পরিমাণ আছে সেই ঋণ থেকে তারা 2% পেমেন্ট করবে, আর যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টের উপরে একটা ডিমিনিশিং ব্যালেন্সে আমরা 7% ইন্টারেস্ট রেট অ্যাপ্লাই করব। আমরা বহু আগে থেকে বলে আসছিলাম আমার দেশে ইন্টারেস্ট রেট সিঙ্গেল ডিজিটে হবে, কিন্তু আমরা একদিন করতে পারি নাই। আমরা মনে করি 1 মাসের মাঝে আমরা সার্কুলার ইস্যু করব, কিন্তু এটা এফেক্টিভ হবে মে মাসে 1 তারিখ থেকে। সরকারি চাকরিজীবী নারীদের মাতৃত্বকালীন ছুটি 6 মাস হলেও তৈরি পোশাক শিল্প সহ বেসরকারি খাতে তা 4 মাস। শ্রমিকদের অভিযোগ, এই ছুটি দিতেও অনীহা মালিক পক্ষের, এমনকি কাজের চাপও বাড়ানো হয় বিশেষ ওই সময়ে। সরকারি বেসরকারি সব খাতে মাতৃত্বকালীন ছুটি সমান করার দাবির পক্ষে একমত শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। তার মতে, কর্মক্ষেত্রে স্পষ্ট এই বৈষম্য দূর হওয়া উচিত। কামরুল হাসান সবুজের রিপোর্ট। বলছিলাম আর কি ছুটির কথা, যে আমি প্রেগনেন্ট 5 মাসের, আমি চলে যাব ঢাকা। তারপরে বললো যে ভাই ছুটি তো দেওয়া যাবে না, গেলে একবারে যাইতে হবে। তারপরে আমি একবারই এসে পড়ছি। 2013 সালে চট্টগ্রামে একটি কারখানায় কর্মরত অবস্থায় মাতৃত্বকালীন ছুটি চাওয়া ও না পাওয়ার অভিজ্ঞতা জানাচ্ছিলেন পোশাক শ্রমিক মোসাম্মদ বিলকিস। আইন মেনে মাতৃত্বকালীন ছুটি নিতে বিড়ম্বনার অভিজ্ঞতা রয়েছে অনেক পোশাক শ্রমিকের। এ সময় অতিরিক্ত কাজ করানোরও অভিযোগ রয়েছে তাদের। মেডিকেলের রিপোর্ট দেখায়, তখন বলে কি জন্য এখানে মেডিকেল রিপোর্ট করতে, তাহলে চাকরি করতে কেন এসো, এত পটাশন দিতে হবে, এত পিস করে দিতে হবে, না দিতে পারলে মানে যা আসে তাই ব্যবহার করে। আমরা যদি কিছু বলতে যাই আমরা অসুস্থ, তারা ওনারা মানে এরকম বাজে মন্তব্য করে যেটা আপনাদেরকে আমরা বুঝাইতে পারবো না। বাইরের ডাক্তার বলে যে আপনাদের 7 মাস চলে, অথচ ভিতরের ডাক্তাররা বলে আপনাদের 6 মাস চলে। তখন একটা হিজিবিজিতে পড়ে যায়, হিজিবিজিতে পড়ে গেলে তখন দেখা যায় কি আমাদের তো ছুটি পাস করে না। শ্রমিকদের কল্যাণে শ্রম আইনের সুষ্ঠু প্রয়োগের পাশাপাশি বেসরকারি খাতে কর্মরত নারীদের মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে 6 মাস করার দাবি শ্রমিক নেতাদের। পাবলিক সেক্টরের মতোই গার্মেন্ট সহ প্রাইভেট সেক্টরের নারীদের জন্য ম্যাটারনিটি ছুটি 6 মাসের বন্দোবস্ত করা হোক। তো আইনে চলে আসলে এটা নিয়ে কথা বলতে পারবো, এই অধিকারগুলো আদায় করতে পারবো। এটা শুধুমাত্র নারীর স্বার্থে না, আমাদের আগামী প্রজন্মের স্বার্থে এটা করা উচিত। সরকারি ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি 6 মাস ও বেসরকারি খাতের জন্য 4 মাসের যে বিধান রয়েছে তা কর্মক্ষেত্রে স্পষ্ট বৈষম্য, এমনটাই মনে করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য, যা বিলুপ্ত হওয়া উচিত বলে মনে করেন তিনি। সরকারি আর বেসরকারির মধ্যে একটা বৈষম্য এটা স্পষ্ট দেখা যায়, যে এই ছুটিটা বৃদ্ধি হোক, এটা আমি মনে করি সরকার আন্তরিক। শ্রমিক সংশ্লিষ্ট সবার দাবি, সরকারি বেসরকারি এভাবে বিবেচনা না করে মানুষ হিসেবে মাতৃত্বকালীন সুযোগ সুবিধা পাওয়ার অধিকার হোক বৈষম্যহীন। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এই সময় বাণিজ্যের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। স্বাধীনতার 49তম বর্ষে বাংলাদেশ মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। শুদ্ধ সুরে দেশ জুড়ে গাওয়া হলো জাতীয় সঙ্গীত। বাংলাদেশকে এগিয়ে নেবে আজকের শিশুরাই। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী।
বিএনপির কারণেই ৭১-এ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি, অভিযোগ হানিফের। মুক্তিযুদ্ধের চেতনা ভুলুণ্ঠিত করেছে ক্ষমতাসীনরা, মন্তব্য মির্জা ফখরুলের। স্বাধীনতার স্বপ্ন, জনমানুষের মুক্তি এখনো অধরায় রয়ে গেছে মত বিশেষজ্ঞদের। অর্থনৈতিক অগ্রগতি ধরে রাখার পাশাপাশি বৈষম্য দূর করার তাগিদ। এবং বেসরকারি খাতে মাত্র 4 মাস মাতৃত্বকালীন ছুটি দিতেও মালিকের অনীহা, অনেকের ক্ষেত্রে বাড়ে কাজের চাপও। সরকারি খাতের সমান ছুটির পক্ষে মত নীতি নির্ধারকদের। এই ছিল এই সময়ের বাণীতে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।